মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি দারুণ ভূতের গল্প। গল্পের নাম নিঝুম রাতের আতঙ্ক। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ভূতের গল্প নিঝুম রাতের আতঙ্ক। স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানেই। সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছতে হবে কিন্তু। ভবাভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না, গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোণায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনো রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন বললেন, একটুখানি চা পেলে ভালো হতো। হ্যাঁ, চা? গজপতি হাসলেন। চারপাশে তাকিয়ে দেখো তো, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনির স্বাদ দেখতে পাচ্ছ নাকি? ভবতী দেখলেন, তাই বটে, প্ল্যাটফর্ম একেবারে খাঁ খাঁ। শুধু এই স্টেশন ঘর, তার মানে একটা টিনের গুমটি ঘরের মতো। তাছাড়া আর কোনো ঘরবাড়ি ওখানে নেই। গাছপালা, ঝোপ জঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটাকে, কেমন যেন একটা থমথমে অস্বস্তিকর হাবভাব। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে। অমনি ভবাভূতি বলে উঠলেন, ওই তো দুজন লোক। গজপতি তা দেখে নিয়ে বললেন, ওরা এই স্টেশনারি লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান। কিন্তু ওরা পালাচ্ছে, বুঝলে? পালাচ্ছে মানে? ভবাভূতি তো অবাক। আর এই স্টেশনে থাকতে চায় না, গজপতি জানালেন। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে ঢুকবে। পরের ট্রেন আসার সময় হলে তখন আবার স্টেশনে আসবে, ফের পালাবে। অবিশ্বাসী ভবাভূতি বললেন, তাহলে এই স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি? হ্যাঁ, সে অনেক হাঙ্গামা করে হয়েছিল, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। ওরা খুব ডানপিটে ছিল বলেই পেরেছে। গজপতি পা বাড়িয়ে ফের বললেন, আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়ে তক্ষণে লেজ তুলে কেটে পড়লো, দেখলে না? তুমি ঠাউর করলে দেখতে, ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যাল পেরোলে তখন চোখ খোলে। কিন্তু আমরা তো চোখ বুজে নেই। ভবাভূতি বাঁকা হাসিটা আরো একটু লম্বা করে দিলেন। গজপতি বললেন, আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি। তুমি নিশ্চিন্তে থেকো, আমাদের গায়ে আঁচড় লাগা দূরে থাক, আমাদের উঁকি ঝুঁকি মেরে ওরা দেখতে সাহসও পাবে না। কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। আর ভূতনাথকে ওরা কি ভয় যে পায়। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকারে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে ভবাভূতি কলকাতায় গজপতির ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ঠিক ততটা পারলেন না। খুব খুব শব্দ হলো মাত্র। গজপতির পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে থাকলেন। সূর্য গাছপালার আড়ালে অস্তে যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনায় দেওয়া সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাখপাখালি তুমুল হল্লা করছে। ভবাভূতি টের পেলেন কেমন যেন একটা অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে, কিংবা থাকলেও থাকতে পারে, এরকম গোছের একটা ভাবনা তার মগজে সুরসুর করে বেড়াচ্ছে। আর বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন। তো এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথাই।
গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল, রাস্তায় 1 হাঁটু জল জমে গিয়েছিল, আর তার সঙ্গে লোডশেডিং। গজপতির ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবতী যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথায় বাঘ আসবেই। ওর আফসোস, বাঘ মেনে বড্ড ভুল করেছেন এতকাল। এখন বাঘ বংশ দেশ থেকে প্রায় লোপ পেতে বসেছে। তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন। হ্যাঁ, বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথা যে টেনে গজপতি বলেছিলেন, আর ভূত বংশের কথাটা ভাবো ভায়া। আজকাল আর তত ভূতকেও দেখতে পাই, ভূতেরাও তো লোপ পেতে বসেছে। আমাদের ছেলেবেলায় দেখেছি না। বাধা দিয়ে ভগবতী বলেছিলেন, হ্যাঁ ভূত, তুমি ভূতে বিশ্বাস করো? হ্যাঁ, আলবাত করি। গজপতি খুব দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন, সেই তো বলতে যাচ্ছি। হাত তুলে ভগবতী বলেছিলেন, হুম, শুনবো না, ও সব গোল, ভূত বলে কিচ্ছু নেই। নেই? গজপতি ফুঁসে উঠেছিলেন, আলবাত আছে, চলো, এক্ষুনি চলো। আছে না নেই আমি তোমাকে টের পাইয়ে দিচ্ছি। হ্যাঁ, কোথায় যাবো শুনি? ভগবতী হাসতে হাসতে বলেছিলেন, কোনো পোড়ো বাড়িতে, নয়তো শ্মশানে, এই তো। হ্যাঁ, আমি ওসব জায়গায় চষে বেরিয়েছি একসময়, ভূতের টিকিটেও দেখতে পাই না। গজপতি রেগে গিয়েছিলেন, বললেন, ঠিক জায়গায় গেলে তো দেখবে। আর তাছাড়া বললাম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন পাড়া গাঁয়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায়? যায় না। আর তুমি তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। হ্যাঁ, হয়েছে তো। প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। হুম, ঠিক তাই বলতে যাচ্ছিলাম তোমায়। শুনবে না খালি গোঁ ধরবে? রামচন্দ্রপুর নামে একটা স্টেশন আছে, নাম শুনেছো কখনো? শোনোনি? ভগবতী বাঁকা হেসে বলেছিলেন, না শুনিনি। তা হয়েছে কি? রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশরক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে। তা তুমি জানো? আর তার প্রজেক্টের বিষয়ে কে জানো? না, জানি না, কারণ এমন প্রজেক্টের কথা আমি কোশমিন কালেও শুনিনি। গজপতি গর্জে বলেছিলেন, দেখো, তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তর্ক করতেছো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ, আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসছে ভূতের ব্যাপারে। ভগবতী অবাক হয়ে বলেছিলেন, হ্যাঁ, বলো কি? হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বের ডক্টরেট ডিগ্রি দেয়। আমাদের ভূতও সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নামকরা ঘোষ এক্সপার্ট অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোষ প্রজেক্ট ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন তার উদ্বোধন করেছিলেন কে জানো তো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস.সি. হারমটমটিয়া। ভগবতী তো আরো অবাক, এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। আর এস.সি. হারমটমটিয়া, শুনিনি তো। তখন গজপতির উল্লাস দেখে কে? হ্যাঁ, এই তো, কিচ্ছু খবর রাখো না। রাখবে কি করে? সারা জীবন তো বনবাজারে বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রাখো, এমন দপ্তর কিন্তু একটা আছে, তবে খুব গোপনীয় দপ্তর, তাই কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি। হুম, তাহলে ওই মন্ত্রী মহোদয়ের পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হরমটমটিয়া? ভগবতী ফের হেসে উঠেছিলেন। গজপতির আবার রাগ হয়েছিল, বলেছিলেন, ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে সচক্ষে সব দেখবে, আর এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণটাই বা কি। আচ্ছা, কি কারণটা শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার। রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পে দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গাঁ গ্রামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাঘ কি এমন করে না মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালি রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল।
তার উপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছবার পর বললেন, এবার আমরা ভূতেদের অভয়ারণ্য এলাকায় ঢুকছি। ওই দেখো, কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প। দেখতে পাচ্ছ তো? ভবাবতী থমকে গেলেন। তার মুখের বাঁকা হাসিটা এবার মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো একটু মুছে নিলেন। তারপর চশমার কাঁচ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হরফে সত্যি লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তলায় ব্র্যাকেটের মধ্যে 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য, আর তার পাশে একটা বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্যক্ত করিবেন না। ঘাড় মটকায় দিলে সরকার কিন্তু দায়ী হইবেন না। তবে যদি কেহ কেহ আদর করিয়া আমাদের কিছু খাওয়াইতে চাহেন, তাহাতে আপত্তি নেই। কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না, জরিমানা করা হইবে। ভবাবতী একটু ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিলেন। 1 নম্বরে দুধ, 2 রসগোল্লা, 3 হাড়গোড়, 4 শুকনো গোবর, 5 খাঁটি সরিষার তৈল, 6 পাকা কলা, 7 টিকটিকে ডিম ও লেজ, 8 নানা রকম মাছ শিঙ্গি বাদে, 9 আরশোলার ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল। আমার ভাগ্নের অফিসে গিয়ে সব জেনে নেবে এখন। এসো এসো। ভবাবতী গুম হয়ে গেছেন, মুখে তার রাবাক্কি নেই। তার উপর গজপতির রকম চাপা গলায় কথা বলা শুনে তার এবার গা ছমছম করতে শুরু করেছে। দুধারে ঘন ঝোপ জঙ্গল, মাঝখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল। তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। গজপতি তেমনি চাপা গলায় বললেন, ওই যে শ্রীমানের অফিস, মানে আমার ভাগ্নের। ভবাবতী এখন অনেকটা মোটামুটি বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বললেন, ওদের জন্য কিছু খাবার আনাটা উচিত ছিল। গজপতি ঠোঁটে আঙুল রেখে বললেন, চুপ চুপ, খাবারের নাম করো না, এক্ষুনি পিছু নেবে। সেবার আমি কি বিপদই না পড়েছিলাম এসে। কেন, পিছু নিচ্ছিল নাকি? ওই অফিস অব্দি পিছনে খালি বলে, কি এনেছিস, দিয়ে যা। হ্যাঁ, বলো কি? আচ্ছা, ওরা নাকি সুরে কথা কেন বলে বলো তো? আরে নাক নেই যে। কঙ্কালে মুন্ডু দেখনি, নাক আছে? তা ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেক কমেছে। ভবাবতী অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হলো সামনে বাঁদিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সে অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালে উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চরকি ঘোড়া হয়ে ঘুরল। ভবাবতী শিউরে উঠে বললেন, হ্যাঁ, ওটা কি? গজপতি দেখেই চাপা স্বরে বললেন, আরে বলো বলো, রাম 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 রাম। ভবাবতীও তখন আওড়াতে শুরু করলেন, রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, এই প্রজাতির নাম গেছো। এরা গাছে থাকে। এদের বড্ড বদভ্যেস। টুপটাপ করে শুধু ঢিল ছোড়ে, আর মাথা ন্যাড়া দেখলে তো আর রক্ষী নেই। রাস্তাটা এবার ডাইনে ঘুরছে। সামনে একটা গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই ভবাবতী দেখলেন আচমকা কি একটা ঢ্যাঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তা এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল। ভবাবতী ফিসফিস করে উঠলেন, গজু, ওটা আবার কি? গজপতি তখন দাঁড়িয়ে গেছেন, তেমনি ফিসফিসিয়ে বললেন, এই সেরেছে।
কিছু খাবার আনাটা উচিত ছিল, তাই তো? অন্তত একটুখানি শুকনো গোবর। মুখের কথা মুখেই থাকলো গজপতির। সেই মূর্তি করে বেজায় হেসে উঠল। ভবভূতি ভয়ে বিড়বিড় করে বলতে থাকলো, ট্রাম 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 ট্রাম। তারপর টের পেলেন যে রামের বদলে ট্রাম বলছেন। তক্ষুনি সুধীরা নিয়ে আবার তিনি রাম নাম শুরু করলেন। আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠলেন, ও ভূত, ভূত, ও ভূত রে, তোর ঘটোৎকচকে সামলে নে, বেরিয়ে পড়েছে। বাংলো বাড়ির থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল। কোন ব্যাটারে? নাম ধরে ডাকছিস? স্পর্ধা তো কম নয়। গজপতি বললেন, বাবা ভূত, আমি আমি রে, তোর মামা গজপতি। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। গজপতি ফিসফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো। তারপর ভবভূতির হাত ধরে পা বাড়িয়ে বললেন, বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি, আর এদিকে ট্রেনটাও লেট করেছিল। গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন, মামা নাকি? আসুন আসুন, কি সৌভাগ্য। তো উনি কে? উনি আমার বন্ধু ভবভূতি প্রতিতুণ্ড। তোকে তো অনেক বলেছি আর কথা, হয়তো মনে নেই তোর। ইনি একসময় খুব নামকরা শিকারী ছিলেন। আর ভবভূতি, এ হচ্ছে আমার সেই ডক্টর ভূতনাথ পাত্র, আমার ভাগ্নে। ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক জ্বলছে। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনার টেবিলে একটা কালো বেঁটে মোটাসোটা হাঁড়িমুখো লোক খাতায় যেন কিসব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখল। ভবতীর গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মানুষ পটে তো, কেমন যেন ভুতুরে চেহারা। পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন, 1 মিনিট, মোমবাতিটা জ্বেলে নি। ভবভূতি বললেন, ও লোডশেডিং বুঝি? না না, এখানে ইলেকট্রিসিটি বালাই নেই। কেন নেই সেটা পরে বলবো এখন, বলে ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন। ডাকলেন, আসুন মামা, আপনার ভেতরে এসে বসুন, আমি চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তাঁর গলা শোনা গেল, কাকে যেন ডাকাডাকি করছেন। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই তা জানো? ভূতদের ওই আলো সয় না, লণ্ঠন হ্যাজাক অব্দি বড় জোর সয়। ওই ইলেকট্রিসিটির জ্বালাই তো ভূত বংশ লোপ পেতে বসেছে। ভবভূতি এখন দমে গেছেন। সাই দিয়ে শুধু মাথাটা নাড়লেন। তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না কখন কি বিতিকিচ্ছিরি ভুতুরের চেহারা জানলায় উঁকি দিয়ে ওই রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুঁড়তে দিত? আর তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কি জানে, কখনো তো পরীক্ষার সুযোগ পাননি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবাভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। গজপতির ভাগ্নে ডক্টর ভূতনাথ পাত্র অমায়িক মানুষ, রোগা শিরিঙ্গের চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারু কাঁটার মতো খাড়া, গোঁপটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও সুটটাই পড়ে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত, যেন বলতে চাইছেন, হ্যাঁ দেখছো তো আমি কেমন ভাগ্নের মামা। ভাগ্নে আমার একেবারে পাক্কা সাহেব। ডাক্তার ভূতনাথ বলছিলেন, আপনি তো শিকারী মিস্টার প্রতিতুণ্ডু, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন, আমারও ছেলেবেলা থেকেই ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। তো যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলুম যে মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূততত্ত্বে গবেষণার জন্য
সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। অমনি কপাল ঠুকে দরখাস্ত করে দিলুম, ইন্টারভিউ ডাক পড়ল, পাশও করে গেলুম। তারপর তো দেখতেই পাচ্ছেন, শুনে থাকবেন। সাগ্রহে ভবভূতি বললেন, হ্যাঁ শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছ সেই কথাটা আমার একটু বলো তো বাবা, শুনি। ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, হ্যাঁ সে অনেক হাঙ্গামা। কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠি এসেও ছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। হ্যাঁ, তবে কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলেকোঠা, সিঁড়ি হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিল। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, আর কেউ বা খুন হয়ে মরেছে। গজপতি বললেন, দেখো ভালোভাবে না বোঝালে কিন্তু ভবতী বুঝতে পারবে না। ও আচ্ছা, তাহলে শুনুন। ভূত জাতি মূলত 3টি উপজাতিতে বিভক্ত। মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত, আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, সে ভূত। আর তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম হয়। এই যেমন ধরুন গরু মরে যে ভূত হয়েছে, তার নাম গোদানো। ভবাভূতি আরো কৌতূহলে বললেন, তা সব রকম ভূতই এখানে রয়েছে নাকি? ভূতনাথ বললেন, হুম, তবে সবসময় দেখা পাওয়াটা মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন, কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন তো? ভবাভূতি সাই দিয়ে বললেন, হ্যাঁ আমি শিকারী। ও কি নতুন কথা আমার কাছে? শুনুন, গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছে এবার শুনুন। গ্রামে খবর কাগজ কজন পড়ে, তাই ঢেড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, আর তার ফলে অসংখ্য জায়গার থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। এই যেমন ধরুন বীরভূমের একটা দিঘির এক কোনায় শাঁকচুন্নির খোঁজ পেলুম, তক্ষুনি বেরিয়ে পড়লুম। কিন্তু ওদের ধরে আনলে কিভাবে? ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, হ্যাঁ খুবই সোজা, খুবই সোজা। শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমের সেই শাঁকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে বসে রইলাম। ওর প্রধান খাদ্য হচ্ছে মাছ। মাছ দেখে তক্ষুনি ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘুমটার ফাঁকে বলল, একটা মাছ দে না ভাই। আমি অমনি উঠে চলতে শুরু করলুম। সারাটা পথ ও আমার পেছনে চাইতে চাইতে আসে, আর আমি বলি, হ্যাঁ এটা আর একটু গিয়ে দেবো, চলাই। ব্যাস, এই করে করে এখানে নিয়ে চলে এলুম। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাবার খাচ্ছে, বাকিটা আমরা কলকাতায় চালান দিয়ে দিচ্ছি। এই শুনে গজপতি মন্তব্য করলেন, হ্যাঁ সেই সব মাছই তো কলকাতা বাজারে বিক্রি হচ্ছে, ও স্বাদই তো বোঝা যায়। শাকচুন্নিরা শুঁকে ফেলে দেয়, তাই ওরকম, বুঝলে তো? সভাপতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, দুধ, রসগোল্লা, পাকা কলা, এসব সুখাদ্য কোন ভূতে খায়? না না, ভূত নয়, ভূতিনী বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্গত। কোথাও কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে, এরকম। যেই না কথাটা বলা, অমনি জানলার বাইরের থেকে খ্যানখ্যানে গলায় কে বলে উঠল, কি 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 বললে? শুধু মেয়েরাই ওসব খায়? ভবাভূতি আঁতকে উঠে দেখলেন, হ্যাঁ নির্ঘাত ভূতিনীই বটে। চুলের যা ছিঁড়ি, তার পরনের শাড়ি, কত রকম গয়নাও পরা, জানলায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে আছে। ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললেন, এই পেঁচোর মা, এখন চলে যাও এখান থেকে, আমরা কথা বলছি দেখছো না? কিছু বলার থাকলে পরে এসো, আর না হয় দরখাস্ত করো। ভূতিনী জিভ বের করে, কেন কে জানে, ভবভূতির দিকেই ভেঙচি কেটে সরে গেল। গজপতি খিক্কি করে হেসে বললেন, হ্যাঁ পেঁচোর মা, সেবার আমাকে বাগবাজারে রসগোল্লা আনতে বলেছিল, এখন বোধহয় নিজেই ভুলে গেছে। পেঁচোর মা মানে? ভবভূতি জিজ্ঞেস করলেন। তার জবাবটা দিলেন ডক্টর ভূতনাথ।
ওর ছেলে পেঁচোও যে ভূত, তার মানে প্রেত, ও ট্রেনে চাপা পড়ে মারা গেছে। ভবতী বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, তুমি এত যে ভূত রেখেছো অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়নি তো? ডক্টর ভূতনাথ বললেন, না, বুঝতে পারছেন না, বেছে বেছে সব কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিংও দেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা এটা সহজ ব্যাপার নয়। এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুড়ি আঁতকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর 9-10 বয়সের ছেলে। কিন্তু সত্যি কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে কে যেন হাত রাখছে। ভবতী কাঁপতে কাঁপতে বললেন, কে কে রে? ডক্টর ভূতনাথ ধমকে দিয়ে বললেন, এই পেঁচো, কি হচ্ছে? শ্রীমান পেঁচো বলল, চকলেট খুঁজছি ভূতু মামা। হাত বের কর বলছি, বের করে নে হাত। ডক্টর ভূতনাথ উঠে দাঁড়ালেন। ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি? মুখে চাইলেই তো পারতিস। পেঁচো করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারে পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবতীর গলায় 2 হাত আঁকড়ে আবদার গলায় বলল, একটা চকলেট দাও না দাদু। আর সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতিও দিতে থাকলো। কি প্রচন্ড ঠান্ডা হাত! ভবতীর একবারে দম আটকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে গোঁ গোঁ করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই করে হেসে উঠলেন। ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর উঠে বসলেন। দেখলেন তিনি নিজের ঘরেই শুয়ে আছেন। ঘরে সকালে রোদ ঢুকেছে। তার নাতি রুনু বলল, ও দাদু, এখনো ঘুমোচ্ছ তুমি? আমি কখন উঠেছি? ভবভূতি আগে ভালো করে দেখে নিলেন যে রুনু না পেঁচো। তারপর শুধু বললেন, ও দাদু, একটু চকোলেট দাও না। ভবভূতি চমকে উঠলেন। তো এও যে চকোলেট চাই? কিন্তু না, মনের ভুল, স্বপ্নই দেখছিলেন বটে। কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল, তা এখন মনে পড়ছে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।